সম্মানিত সুধী, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিলারা আফরোজ খান রূপা, সংগঠনের প্রধান নির্বাহী। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি 3 দিন ব্যাপী প্রথম এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 2024। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশনা। উপস্থিত হয়েছেন আজকের এই 3 দিন ব্যাপী এনআরবি পিবিও সাহিত্য সংস্কৃতি সম্মেলন 2024-এর উদ্বোধক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, কবি কামাল চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্চে ডেকে নিব আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের বিশেষ অতিথি এবং আজকের সভার সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে আছেন অধ্যাপক পবিত্র সরকার, ডক্টর নুরুন নবী, লেখক, মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক টেম্পল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র, অধ্যাপক ডক্টর সুচরিতা বন্দ্যোপাধ্যায়, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমি চৌধুরী শামীমকে আমি অনুরোধ করছি অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসবার জন্য। আমাদের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল এবং এনআরবি ডে স্মারক। একটু জোরে করো তালি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন এমি চৌধুরী শামীম, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। প্রথম এনআরবি পিবিও সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিশিষ্ট অতিথিবৃন্দ, যাদের পরিচয় আপনারা ইতিমধ্যেই শুনেছেন, সমবেত সুধীবৃন্দ, প্রথমবারের মতো এই কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুবই অল্প সময়ের প্রস্তুতির মধ্য দিয়ে। যে প্রতি বছর এই বই মেলায় সারা পৃথিবী থেকে যারা লেখালেখি করেন, শিল্প সংস্কৃতির সাথে যুক্ত, যারা সংগঠন করেন, যারা দেশের বাইরে আমাদের দ্বিতীয় প্রজন্মের যারা বেড়ে উঠছে বাংলাদেশের শিকড়ের সাথে, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে নিরলসভাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই সকল সংগঠকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত করবার প্রয়াস এটি। প্রতি বছর যখন এরা বইমেলায় আসেন ফেব্রুয়ারি মাসে, তাদের জন্যে সেই অর্থে কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তারা তাদের নিজেদের পরিচয় তুলে ধরতে পারে, তাদের সহায়তা পেতে পারে, কিংবা তাদের প্রকাশিত যে সকল গ্রন্থ সেগুলোর ব্যাপক কোনো প্রচারণা নিতে পারে। সেরকম একটি চিন্তা থেকেই এটি করা।
আমরা আশা করছি যে 3 দিন ব্যাপী এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা যা করতে চাইছি সেটি প্রকাশিত হবে। আপনারা জানেন অনেকেই যে সারা পৃথিবীতে চাইনিজ কনফুসিয়াস ডিপার্টমেন্ট রয়েছে, জাপানিজদের জন্য জাপান সেন্টার রয়েছে, ফ্রেঞ্চ কালচার সেন্টার রয়েছে। অর্থাৎ তারা তাদের শিল্প সংস্কৃতি, তাদের কৃষ্টি ভাষা এটিকে প্রচার করবার জন্যে সারা পৃথিবীব্যাপী তারা কাজ করে। কিন্তু আমাদের অর্থনৈতিক সামর্থ্য হয়তো দেশের ওরকম একটি বিরাট অবস্থায় নাই যে সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষা আমার সংস্কৃতিকে সম্প্রসারিত করবার জন্য, মানুষকে জানানোর জন্যে আমাদের অ্যাম্বাসিগুলো কিংবা আলাদা করে দেশে দেশে কালচারাল সেন্টার তৈরি করে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি প্রতিষ্ঠিত হয়েছে। সেটিরও একটি ব্যাপক প্রচারণা নেবার মতো সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমরা মনে করি যে একটা কাজ অন্তত আমরা করতে পারি, সেটি হচ্ছে আমাদের অ্যাম্বাসিগুলোর মাধ্যমে সারা পৃথিবীর যে সমস্ত অঞ্চলে, যে সকল দেশে আমাদের দ্বিতীয় প্রজন্ম তাদেরকে কি করে শিকড়ের সাথে সম্পৃক্ত করা যায়, যারা এই কাজগুলো করছেন তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায়, সেরকম একটি বিষয়কেই এই কনফারেন্সের মাধ্যমে উপস্থাপন করবার জন্য এই প্রয়াস। আপনারা জানেন 2005 সালে আমরা আমাদের প্রবাসীদের জন্য একটি প্রবাসী বাংলাদেশি দিবসের দাবি উত্থাপন করে আসছিলাম। গত 8 বছর ধরে আমরা এই দিবসটি উদযাপন করছিলাম এবং গত বছর মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটিকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন, যার ফলে গত বছরই প্রথমবারের মতো সারা পৃথিবীর সকল অ্যাম্বাসিগুলোতে আমাদের সারা বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা এই দিবসটি উদযাপন করেছে। আপনারা অনেকেই জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই দিবসটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন ধরে উদযাপিত হচ্ছে। আমরাও সেরকম একটি দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলাম, যার ফলে আমরা 30শে ডিসেম্বর গত 8 বছর ধরে করছিলাম এবং তিনি 30শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমি মনে করি যে প্রবাসীদের জন্য এটি একটি সিগনিফিক্যান্ট কাজ। আরও একটি প্ল্যাটফর্ম হলো যেখানে আমরা আমাদের সমস্যা, সংকট, আমাদের বিমানবন্দরের অব্যবস্থা, আমাদের প্রবাসীদের বহু রকমের বিষয় রয়েছে, যার সমস্ত কিছুই এখানটাতে আমরা তুলে ধরতে পারব। এবং অ্যাম্বাসিগুলো যখন বিভিন্ন দেশে দেশে এই দিবস উদযাপন এই বছর করেছে, প্রতি বছর করবে, সেখানকার প্রবাসীরাও তারা সেই সমস্ত অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সমস্যা সংকটের কথা, তাদের দেশের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবার কথা, তারা কিভাবে নিজেদেরকে দেশের কল্যাণে বিনিয়োগ করতে পারে সেই বিষয়ক সহায়তা তারা চাইতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে, রেমিটেন্সের ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে এই দিবসটি একটি কার্যকরী দিবস হিসেবে হবে। আপনারা হয়তো খুব আনন্দিত হবেন যে এবার প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিব সেই দিন যে সমস্ত শ্রমিকদের ফ্লাইট এসেছিল তাদেরকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেছেন। কিন্তু আপনারা জানেন যে আমাদের বিমানবন্দরে যে সমস্ত শ্রমিকদের রেমিটেন্সে আমাদের দেশের একটি বড় অংশের ভিত তৈরি করেছে, তারা যখন বিমানবন্দরে আসে কিভাবে তারা হয়রানি হয়। আমি প্রায়শই দেখি যে একজন শ্রমিক যখন বিদেশে যায় সে হয়তো কোনোদিন ঢাকা শহরে আসেনি, কিন্তু লাইন ধরে যখন ইমিগ্রেশন অফিসারের কাছে যায় হয়তো ফিল আপ করতে গিয়ে কোথাও একটু ভুল ত্রুটি হয়েছে, তিনি তাকে সেখান থেকে ফেরত দিয়ে দিচ্ছেন, কিন্তু চাইলে তিনি নিজেই একটু সহায়তা দিয়ে তাকে সেটা ফিল আপ করে দিতে পারে। সেখান থেকে ফেরত এসে লম্বা লাইনের পেছনে আবার লোকজনদেরকে ধরে সেটা ফিল আপ করে সে যাচ্ছে, এমনি তার মধ্যে আতঙ্ক। বিদেশ থেকে যখন সে দেশে ফিরে তখনও এয়ারপোর্টে তারা প্রচণ্ড রকমভাবে হয়রানি হয়, এয়ারপোর্টের বাইরে হয়রানি হয়। এই জায়গাগুলো অতি সহজে কিন্তু সমাধান করা যায়। তা আমরা মনে করি যে আমাদের অনেক রকমের সংকট রয়েছে। এই সংকটগুলো আমরা গত 20 বছর ধরে সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন কাজ করছি। আমরা জিয়াউদ্দিন ভাই বোধহয় খানিকটা বলেছে, আমরা প্রফেশনালদের কনফারেন্স করেছিলাম 2005-এ, 2004-এ, 2007, 2009।
এদেশে যে 3টি এনআরবি ব্যাংক হয়েছে আমাদের কনসেপ্টে, প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কনসেপ্ট সেটিও আমরা উপস্থাপন করেছিলাম। আমরা এই প্রবাসী দিবসের সর্বশেষ এটিও বাস্তবায়ন হয়েছে। এবার আমরা যে সাহিত্য সংস্কৃতি সম্মেলন করছি, আমার ধারণা যে আমরা প্রতি বছর এই নির্ধারিত দিনে বাংলা একাডেমিতেই এই দিবসটি করতে চাইছি। আমরা চাইব যে এখানে আমাদের পার্টনার হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি তারা যেন থাকে এবং এই বইমেলায় আমাদের প্রবাসী লেখকদের, সংস্কৃতি কর্মীদের, নাট্যকর্মীদের, আমাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের যারা সেখানকার মূল ধারায় লিখেন তাদের প্রত্যেকের জন্য যেন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। সেই প্রচেষ্টারই অংশ আজকের এই সম্মেলন। আগামী 3 দিন ব্যাপী এই সম্মেলন হবে। আমরা এখন বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা কামাল চৌধুরী 3 দিন ব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীজন এবং এই মিলনায়তনে উপবিষ্ট সুধীজন, আপনাদের সকলকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে যে সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং পাবলো নেরুদার একটা কথা দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে, পাবলো নেরুদা একবার তার একটা লেখায় তিনি লিখেছিলেন যে স্বদেশ হচ্ছে কিংবা দেশ হচ্ছে অন্তহীন এক ছায়ার মতো, যেটি সবসময় একজন মানুষকে ঘিরে রাখে এবং তিনি যেখানেই থাকুন না কেন, তিনি অনেক দূরেও চলে গেলেও, অর্থাৎ প্রবাস কিংবা অন্য কোথাও, এমনকি নির্বাসনে গেলেও দেশ কিন্তু তার কাছে ছায়া মতোই থাকে। তা আমাদের যারা দেশের বাইরে আছেন, আমাদের স্বজন, বন্ধু এবং সংস্কৃতিজন, তারা আসলে সবসময় যে ভালোবেসে দেশকে তাদের আত্মার ভেতরে রাখেন, হৃদয়ের ভেতরে রাখেন এবং সেই হৃদয়ের ভেতরে রাখার যে বহিঃপ্রকাশ, সেটি মাঝে মধ্যে আমরা আমাদের দেশে বইমেলাতে কিংবা অন্য কোনো আয়োজনের ভেতরে আমরা দেখি। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং এই যে আয়োজন, যেটা এম এ চৌধুরী শামীম, আসলে তার বিশেষ উদ্যোগ এটা হয়েছে, তাকেও ধন্যবাদ জানিয়ে প্রথম এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে, যেটা 3 দিন ব্যাপী হবে, সেটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। এনআরবি পিবিও সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের একটি ঘোষণা আমরা তৈরি করেছি, সেটি পাঠ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংগঠনটির প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা। দিলারা আফরোজ খান রূপা পাঠ করছেন এই সম্মেলনের ঘোষণা। অভিবাসনের ইতিহাস অতীত থেকে সমকালীনতায় আমরা প্রত্যক্ষ করি। উন্নত জীবনের আশায় মানুষ তার অবস্থান বদলায়, এক দেশ থেকে আরেক দেশে যায়, বসতি গড়ে। বাঙালি ও বাংলাদেশিরাও মাতৃভূমি থেকে যুগে যুগে পাড়ি জমিয়েছেন প্রবাসে। তারপরও অভিবাসীদের প্রাত্যহিক জীবনে ও যাচিত প্রত্যাশায় থাকে ফেলে আসা জন্মভূমি এবং ভূমিজ সন্তানের প্রতি দায়বদ্ধতা, মাটি ও স্বজনের প্রতি আত্মিক টান। তাদের চর্চা চর্যায়, স্বপ্ন ও প্রণয়ে মিশে থাকে বাংলা ও বাঙালি। তাদের সেই তুমুল আবেগ আর দেশপ্রেমকে সৃজনের নতুন আনন্দের স্পর্শ করতে আমরা এই ভাষার মাসে বাঙালির জাতিসত্তা ও মননের প্রতীক প্রতিষ্ঠান বাংলা একাডেমিতে আয়োজন করেছি বাংলাদেশি লেখক, সংস্কৃতি সেবক ও অনাবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সাহিত্য সংস্কৃতির এক অনন্য মিলন উৎসব। এনআরবি পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 2024 সাহিত্য সাধনা ও সংস্কৃতি চর্চায় আত্মনিবেদিতদের সবার মঞ্চ হয়ে উঠতে চায়। এই সম্মেলন বাংলাদেশি অনাবাসী বাঙালির প্রবাসে বা নতুন আবাসে খরিত শ্রমজল, ব্যয়িত প্রজ্ঞা ও সাধিত জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে, সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে তাদের সাহিত্য চর্চার প্রযত্ন প্রচেষ্টাকে। এই রীত মঞ্চ তাদের সৃজন কর্মের পৃষ্ঠপোষকতা
ও প্রণোদনার অঙ্গীকার ব্যক্ত করছে। আজকের সম্মেলন প্রতি বছর এর মতো বার্ষিক সম্মেলন আয়োজনের মাধ্যমে অনাবাসীদের সমবেত স্বর উচ্চারণের ঘোষণা করছে এবং তাদের সৃজন সাধনার হৃদ্য সম্মাননার প্রত্যয় ব্যক্ত করছে। আজকের সম্মেলনের তৃপ্ত উচ্চারণ হোক স্রষ্টব্য, আদর্শ, সমুন্নত ও বাঙালির অমীয় প্রাণশক্তিতে গড়া এক অনন্য বাংলাদেশ। বাংলাদেশ চিরজীবী হোক। আজকের এই অনুষ্ঠানের যে অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে দুটি গ্রন্থের বড় উন্মোচনের বিষয় রয়েছে, সেটি আমরা এই মুহূর্তে করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের একটি প্রকাশনা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে এনআরবি স্কলার্স পাবলিশার্স। এর বয়স হয়েছে 20 বছর। এই 20 বছরে আমরা শুধুমাত্র এনআরবিদের 165টি বই প্রকাশ করেছি, ইংরেজি, বাংলা এবং জাপানিজ নানান ভাষায়। এই 165টি বইয়ের মধ্যে একটি অন্যতম বই যেটি কবি আসাদ চৌধুরী এবং আমার নিজের উদ্যোগে প্রকাশিত হয়েছে সেটি আপনারা জানেন। আব্দুল গাফফার চৌধুরী, যিনি আমাদের ভাষার গানটি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি লিখেছিলেন, যেটি আমাদের ভাষার প্রধান গান হয়েছে, তিনি অনেকগুলো কবিতা লিখেছিলেন। এটিও একটি কবিতা থেকেই গান হয়েছে। আপনারা এর ইতিহাস জানেন। এটি একবার সুর দিয়েছিলেন সম্ভবত আব্দুল লতিফ। পরবর্তীতে এটি জীবন থেকে নেওয়া ছবিতে এটি সুর দেওয়া হয়েছিল, যেটি এখন আমাদের 21-এর প্রধান গান হিসেবে আমরা গেয়ে থাকি। তো তিনি পরবর্তীতে আর খুব একটা কবিতা লিখেননি। ওনার সারা জীবনে উনি 80-90টির মতো কবিতা লিখেছেন। কবি হিসেবে ওনার খ্যাতিও নাই, কিন্তু আসাদ চৌধুরী এবং আমি ওনার এই 85-86টি কবিতা নানান জায়গা থেকে দীর্ঘ সময়ে সংগ্রহ করে তার একটি কবিতার বই প্রকাশ করেছিলাম তিনি মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে। একটি চমৎকার প্রকাশনা আমরা করবার চেষ্টা করেছি। দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে কবি শামসুর রহমান। তিনিও বেঁচে থাকতে আমাদেরকে ওনার প্রিয় কবিতা বলে প্রায় 48টা বা 56টার মতো কবিতা আমাদেরকে দিয়েছিলেন, প্রকাশ করেছিলাম। দীর্ঘদিন পরে আমরা সেটি আবার পুনরায় প্রকাশ করেছি। এই দুটো বইয়ের এখন গ্রন্থ উন্মোচিত হবে। প্রবাসীদের জন্য যে প্রকাশনা সংস্থা আছে এনআরবি স্কলার্স পাবলিশার্স, তার একটি ওয়েবসাইট তৈরি করেছি আমরা দীর্ঘ গবেষণা করে। আমি জানি তার পুরোটা আপনাদেরকে দেখানো এই মুহূর্তে উচিত হবে না, কিন্তু আজকে থেকে এটি উন্মোচিত হচ্ছে, যেখানে 262 জন অনাবাসী লেখকের বই এখানে রয়েছে। আমি এটি আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবার জন্যে মাননীয় সাংস্কৃতিক সচিব ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই ডায়াসে এসে এটাকে ক্লিক করে উদ্বোধন করবার জন্য। আপনারা যদি এই পোর্টালটিতে যদি আপনারা যান, সেখানে আপনারা দেখবেন আমাদের প্রকাশিত বইগুলো যেখানে রয়েছে এনআরবি স্কলার্স পাবলিশার্স, সেগুলো আপনারা পাবেন। আরেকটা লিঙ্কে আপনারা পাবেন আদার্স পাবলিশার্স, অর্থাৎ আমরা প্রকাশ করিনি, অন্য যারা এনআরবিদের বই প্রকাশ করেছে, যতগুলো প্রকাশনা সংস্থা আছে সেখানে গিয়ে তাদের সকল বই আপনারা দেখতে পাবেন। আর এটার আরেকটা জায়গায় যদি আপনারা যান, সেখানে আপনারা দেখতে পারবেন মিট আওয়ার এনআরবি পিবিও রাইটার্স, পেইন্টার অ্যান্ড ফটোগ্রাফার, সিঙ্গার, অর্থাৎ দেশের বাইরে থেকে যারা লেখালেখি করছে তাদের সাথে আপনারা সেখানে মিট করতে পারবেন। কীরকমভাবে মিট করবেন? সেখানে গেলে পরে আপনারা তাদের ছবি, তাদের একটা শর্ট প্রোফাইল পাবেন এবং তাদের প্রকাশিত সকল গ্রন্থ আপনারা সেখানে দেখতে পারবেন। এবং সেখানে এখন 216টির মতো লেখকের গ্রন্থ আছে। 216 জনের সাথে আপনারা এখন মিট করতে পারবেন এবং চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের সেই বই আপনারা
ক্রয় করতে পারবেন। একই রকমভাবে আমাদের দেশের বাইরে যে সমস্ত পেইন্টাররা রয়েছে তাদের পেইন্টিং দেখতে পারবেন, তাদের সাথে পরিচিত হতে পারবেন। আপনারা ফটোগ্রাফারদের সাথে পরিচিত হতে পারবেন এবং সিঙ্গাররা যারা রয়েছে, যারা দেশের বাইরে থেকে গাইছেন, তাদের গানও শুনতে পারবেন। যমুনা সিনানে চলে কন্যি মরাল গামিনে। নমো 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 বাংলাদেশ মম চিরমনোরম। বধুয়ায় আমার চোখে জল এনেছে বিনা কারণে। শুভেচ্ছা বক্তব্যের জন্য শুরুতেই ডেকে নিচ্ছি কবি শামস আল মোমেন। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি কবি শামস আল মোমেন। প্রথমেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা সেখানে এসছেন কষ্ট করে। শুভেচ্ছা জানাই এনআরবিকে যারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা যদি এখানে গেস্টগুলো দেখেন যারা বসে আছে প্যানেলে কিংবা সামনের সিটে, এই লোকগুলোকে একখানে জড়ো করতে কি পরিমাণ যে শ্রম দিতে হয় যারা অনুষ্ঠান করেন তারাই এটা অনুভব করতে পারেন। প্রথমে আমি এনআরবিকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন অনুষ্ঠান করার জন্য। পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে এখন প্রায় 1.5 কোটির মতো বাংলাদেশি বিভিন্নভাবে অবস্থান করছেন, কেউ পেশাগতভাবে, কেউ ছাত্র হিসাবে, কেউ শুধু কাজই করেন। এদের কোথাও মাথা গুঁজবার ঠাঁই নেই, এদের কোনো সমস্যা হলে কথা বলবার জায়গা নেই। অনেক প্রতিষ্ঠান আছে তারা ঠিক সেইভাবে এখন পর্যন্ত ঠিক অ্যাক্টিভ ইফেক্টিভলি হয়ে ওঠেনি। আমি থাকি নিউ ইয়র্কে, শুধু আমরা সরকারের উপর নির্ভর করলে আমরা তেমন কিছু, সরকারের যে সাহায্য দরকার আমরা যদি এক হতে পারি তাহলে একটা আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এই জন্য আমরা সরকারের সহযোগিতা দরকার আমাদের। আমি মনে করি যে আমাদের একসঙ্গে হওয়াটা খুব জরুরি এবং ভালো কিছুর জন্য যত সমর্থন পাওয়া যাবে ততই মঙ্গল। আমি যেখানে থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, আমি আগামী মাসে 42 বছর পূর্ত হবে ওই দেশে। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানে চাকরি করতাম, চাকরি থেকে অবসর নিয়েছি, এখন মোটামুটি পুরাতনে লেখালেখি করি। তো শামীম চৌধুরীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম একটা আয়োজন করেছেন। নিউ ইয়র্ক সিটিতে কুইন্স বাউন্ড বলে একটা আর্কাইভ আছে যেটা রান বাই নিউ ইয়র্ক সিটি। ওইখানে একটা বাংলা কবিতা আছে, একটা মাত্র বাংলা কবিতা আছে, বাকিগুলা ইংরেজিতে। সেটা আমি লিখেছিলাম। এই জন্য বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি গর্ববোধ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও হয়তো দেখা হবে। ধন্যবাদ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর নাসরিন শাহানা, কবি, নিউরোসাইকোলজিস্ট, ইয়েল ইউনিভার্সিটি। নাসরিন শাহানা। শুভ সময়। আমি নাসরিন শাহানা চাঁদনী। আমি পৈতৃক সূত্রে পাবনা অঞ্চলে, কিন্তু বেড়ে উঠেছি ঢাকায়। পড়াশোনা শেষ করেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে। তারপরে 1-2 বছর পরে সরকারি চাকরি করে স্বামীর সঙ্গে বিদেশ গিয়েছি, সো তাও প্রায় 27 বছর। তারপরে সেখানে মেডিকেল লাইসেন্সিং এক্সাম শেষ করে নিউরোসায়েন্সে পিএইচডি করে এখন আমি নিউরোফিজিওলজিস্ট হিসেবে কাজ করছি ইয়েল ইউনিভার্সিটিতে। এই সমস্ত পরিচয় ছাপিয়ে আমি সিগনিফিক্যান্ট একটা কাজ করেছি আমার ছাত্র জীবনে। আমি মেডিকেলের একমাত্র নাট্য সংগঠন মেডিকেল কলেজগুলোর, সেটার অন্যতম সদস্য ছিলাম এবং সেই
ধারাটা আমি বজায় রেখেছি এই পর্যন্ত, এবং বিদেশে যেয়ে আমি চেষ্টা করেছি আমার এই পরিচয়কে ধরে রাখতে। আমার স্বামী আঁকি বলে গেলেন শামসুল ভাই, লতি ভাই, আমি ওনাকে চিনি নিউ ইয়র্ক থেকে, কিন্তু নিউ ইয়র্ক এবং আমি যে জায়গাটায় থেকেছি একটু পার্থক্য। নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি আমরা, এখন আমি নিউ ইয়র্কের কাছাকাছি থাকি, কানেকটিকাটে। তো বাংলা সংস্কৃতি পরিচর্যা এবং পার্টিসিপেট করা অনেকটাই সহজ, কিন্তু আমার জন্য এটা সহজ ছিল না। 27 বছর আগে আমি ছিলাম আইওয়া ইউনিভার্সিটিতে প্রথমে, সেটা একদম গ্রামের একটা জায়গায়। তখন থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদের স্কুল, বাংলা স্কুল করা, নিজেরাই বরফ ঠান্ডার মধ্যে, একদম উইসকনসিনের ঠান্ডার মধ্যে 16ই ডিসেম্বর করা, এই কাজগুলো আমরা করেছি। বাচ্চারা 4 লাইন পিয়ানো বাজিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো করেছে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এখন এই এতটুকু করতে করতে 27 বছরে আজকে যেখানে দাঁড়িয়েছি সেখানে আমি তৃপ্ত। আমাদের জন্য শামীম চৌধুরী ভাই যেটা করেছেন, রূপাকেও বলবো যে ওনারা যে কাজটি করেছেন, আমাদের মতো সাংস্কৃতিক বিদেশে বসবাসরত বাংলাদেশি সংস্কৃতি কর্মীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আজকে যারা আমরা বই বের করছি অথবা সাংস্কৃতিক কাজ করছি, আমাদের কথা বলার জন্য একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আর এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমাদের সাথে থাকার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি অনুবাদক আনিসুজ্জামান। চাইলে কি প্রবাসী হওয়া যায়? যে ছেলেটা 22 বছর বয়সে সুদূর জাপানে গিয়ে চারিদিকে ধুধু তুষার, সাদা তুষার, তার মাঝখানে বালিশ নিয়ে চোখের লোনা জল ঝরায়, সেই জল কি বাংলার মাটিতে পদ্মার পানিতে মেশে? অথবা যে মেয়েটা আরবের মরুভূমির বালুতে মাথা গুঁজে কাঁদে, তার চোখের জলকে এখানে পৌঁছায়? এই প্রশ্নটা অনেকদিন ধরে আমি নিজেকে করি। যেখানে যাই খুঁজে বেড়াই বাংলাদেশের একটু ফল, বাংলাদেশের কিছু একটা। এই সমস্ত নিয়েই আসলে আমরা যারা দেশ ছেড়ে গিয়েছি তাদের ভেতরের মনন, চিন্তা ভাবনা এই সমস্ত নিয়েই থাকে। মনে হয় দেশটাকে আমরা সাথে নিয়েই যাই। অন্যদিকে যখন সেই সুদূর আমেরিকা, ল্যাটিন আমেরিকার সাহিত্য পড়ি, দেখতে পাই যা কল্পনায়, যা চিন্তায় আনা যায় তাই বাস্তব, কিন্তু তারপরেও স্পর্শ করতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, অন্যান্য ইন্দ্রিয় দিয়েও অনুভব করতে ইচ্ছে করে। এর জন্য প্রতিটি প্রবাসী দেশের সাথে এমনভাবে আটকে থাকে, মনে হয় ওনারা আসলে দেশ থেকে বাইরে যায়নি। অন্যদিকে আমরা যদি ভাবি, এই যে শোনা যায়, কিছুক্ষণ আগে শুনছিলাম একজন এই কর্নারে বসে বলছিলেন প্রবাসী শিল্পী, প্রবাসী সাহিত্যিক। আসলে শিল্প সাহিত্যকে এভাবে প্রবাসী অপ্রবাসী ভাগ করা যায় কি? আমার মনে হয় তাও যায় না। ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে আমরা যারা এই ভৌগোলিক সীমানার বাহিরে আছি, সেই মানুষগুলো যে ওখানে দাঁড়িয়ে কি করছে, কি করছে না, এই কথাগুলো আসলে এত দূরের এই মাটিতে এসে পৌঁছায় না। এই প্রথমবারের মতো আমি খুব সম্ভবত আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। এই এনআরবি এই প্রথম আমি দেখছি সেই লোনা জল এই বাংলার মাটিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এর জন্য এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, কারণ সত্যিকার অর্থেই বাইরে
এই ভৌগোলিক সীমানার বাইরে এই শিল্পীরা কি করছেন সেই খবর এখানে পৌঁছতে কোনো একটা প্ল্যাটফর্মের আসলেই দরকার ছিল। আমি তার সকলের এই প্রয়াসকে অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি আহমেদ হোসেন। শুভ বিকেল। মঞ্চে উপস্থিত সুধীজন যারা অঞ্চলে বসে আছে তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন। সংগ্রাম কথাটা বললাম এই কারণে, বক্তারা শুভেচ্ছা বক্তব্য যখন দিচ্ছিলেন তখন প্রত্যেকের একটা প্রোফাইল আমরা পাচ্ছিলাম, তারা প্রবাসী থাকে। তখন মনে হলো যে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে একটা সংগ্রামী ভূমিকা ছিল। আমি ঢাকা কলেজ থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 82 সালে ভর্তি হই তখন থেকে স্বৈরাচার মাথার মধ্যে ছিল। তারপরে গল্প আপনারা সবাই জানেন। ভাল লাগলো আমার আগের বক্তা যেটা বললো যে এই ভৌগোলিক সীমারেখায় যদি আমরা বাঁধি। আমি অভিবাসন নিয়ে কানাডা যাই, টরন্টোতে যাই। এখানে যখন ছিলাম তখন আমার ভালো একটা চাকরি ছিল। আমি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের তখনকার সময় উপপরিচালক ছিলাম। সেটা ছেড়ে ছুঁড়ে আমি চলে যাই টরন্টোতে প্রবাসী। কিন্তু আমি ফাইন্যান্সে পড়লেও আমার সবসময় আমি থিয়েটার কর্মী ছিলাম, নাট্যকর্মী ছিলাম, সংস্কৃতি কর্মী ছিলাম। যেমনটা প্রথমেই বলেছিলাম যে আমি রাস্তায় থাকতাম, মিছিলে থাকতাম, আন্দোলন করতাম। মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধেয় রামেন্দু মজুমদার। তার সাথে আমাদের কাজগুলো ছিল তো অনেক কঠিন। আপনারা জানেন যে আমরা টেলিভিশন বয়কট করেছিলাম। আমরা মঞ্চে ছেড়ে আমরা রাস্তায় নাটক করতাম। সকালে একটা নাটক, দুপুরে একটা নাটক, রাতে একটা নাটক। আমার মনে আছে দাদার থিয়েটার দলে অনেক তখনকার সময় মনে করুন আমলা আমাদের আব্দুল মামুন, তাকেও রাস্তার নাটক করতে হয়, সরকারের বিরুদ্ধে কথা বলতে হয়, ছদ্মনামে নাটক লিখতে হয়, অভিনয় করতে হয়। সেইগুলো কিন্তু ওনারা করেছেন, আমরা তার সৈনিক ছিলাম। প্রবাসে গিয়ে বসে থাকিনি। টরন্টোতে গিয়ে আমি একটি নাট্য দল করেছি। এখানে সেই দলের মৈত্রী দেবী উপস্থিত আছেন, যে অন্য থিয়েটার টরন্টো, অন্য শহর টরন্টো, দুটো দল, একটি আবৃত্তি দল, একটি নাটকের দল। মোদ্দা কথা সংস্কৃতির সাথে জড়িত আছি। দুটো দল নাটক করে, আবৃত্তি করে। এছাড়া যত সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে আমি ব্যক্তিগতভাবে এবং আমার মৈত্রী ওরা যারা উপস্থিত আছেন এখানে, মানে যারা জানেন তারা, আমরা সেখানে খুব বলিষ্ঠভাবে কাজগুলো করছি। বক্তব্য বাড়াবো না, অনেকে বক্তব্য রাখবেন, মঞ্চে অনেক লোক উপবিষ্ট আছেন। রামীন্দার উদ্দেশ্যে বলি, আমি যখন প্রথমে যাই দাদা আমাদেরকে বলে কি যে ও আপনি বাংলাদেশে ছিলেন, এখন তো কি বলে অনাবাসী, অভিবাসী, প্রবাসী। আমারও গায়ে লাগে ওনাদের মতো। এখন আসলে আস্তে আস্তে কিছু ভালো দিক আসছে। এনআরবি যে কথা বললে একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে, শামীম চৌধুরী এবং রূপা এই যে এই কাজগুলো করছে, আমরা একটা শ্বাস ফেলার জায়গা পাচ্ছি। আমরা প্রায় এই জনপদ থেকে যাওয়া কিন্তু ওই ক্যানেডিয়ান হওয়াতে, এবং আমরা আসলে তো ক্যানেডিয়ান না, হাইফেন আছে কিন্তু আমাদের একটা, উই আর হাইফেন আছে, বাংলাদেশি ক্যানেডিয়ান বা ক্যানেডিয়ান বাংলাদেশি। আমার স্কিল তো আছে, তাছাড়াও ক্যানাডা পাসপোর্ট থাকলেও আমি ক্যানেডিয়ান বাংলাদেশি ক্যানেডিয়ান। তো এই যে মানুষগুলোকে যে সম্মান করার জন্য একটা প্ল্যাটফর্ম এনআরবি করেছে, তার জন্য আমি দুজনকে ধন্যবাদ দিই। আমরা আস্তে আস্তে কথা বলবো। একটা বিষয়, যেহেতু দীর্ঘ সংস্কৃতি চর্চার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যে কোনো কাজেরই প্রোজ অ্যান্ড কনস থাকে, ভালো মন্দ দিক থাকে। কেউ বলবে ও ওটা ভালো না, ওখানে কেন যাচ্ছ, ওটা কেন ওটা যাচ্ছ। পৃথিবীর এমন কিছু নাই যে বিতর্কের ঊর্ধ্বে। তো সেটাই বলবো যে তারপরে আমরা ইতিবাচক মানুষ, আমরা স্বপ্ন দেখি, আমরা চাই যে আমরা যেন বলতে পারি, আমরা যারা বাইরে আছি আমরা যেন দেশে আসতে বলতে পারি যে এনআরবি আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা যখন সুযোগগুলো এই কথাগুলো আমরা ছড়িয়ে দিব। আর অতিথি যারা আছেন তাদেরকেও বলবো যে বিশেষ করে অভিবাসী ছাড়াও যারা এখানে এখনো আছেন, রামীন্দা বিশেষ করে, তো বলবো যে উনি উপস্থিত হয়েছেন, তার জন্য আমার পক্ষ থেকেও তাকে ধন্যবাদ। সবাইকে আবারও বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি সাইয়েদা জাগিরদার। আমার পরিচয়, আমার নাম সাইয়েদা জাগিরদার। আমি থাকি ক্যানাডায়, আলবার্টায়। আজকে যখন আসছিলাম এখানে ঢাকা ইউনিভার্সিটির রাস্তা দিয়ে, তখন মনে পড়লো যে 20-25 বছর আগে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন এই রাস্তাগুলো কত ফাঁকা ফাঁকা ছিল। আজকে এত ব্যস্ততা, এত মানুষ দেখে একটু ভয়ও লাগছিল, কিন্তু ভালো লাগছিল যে আমাদের দেশের মানুষজন বই মেলায় এত বের হয়েছে, এত ভালো লেগেছে। তো I would like to thank Shamim and Rupa ওনাদের এই প্রতিষ্ঠানের জন্য and to give us a platform basically. আমার বইটা যে বের হচ্ছে কালকে, আমি খুবই কৃতজ্ঞ ওনাদের কাছে for this opportunity, কারণ আমি বইটার নামটা যে The Song of the Jamdani Sari, ওইটা আমি পাবলিশ করতে অনেক চেষ্টা করেছি বাইরে, আর করছিও, কিন্তু আমার মনে হয়েছে যে এই দেশে যে প্ল্যাটফর্মটা পাবে এটা অন্য কোথায় পাবে না। আর আমি খুবই অনার্ড যে এটা বাংলা একাডেমিতে লঞ্চ হচ্ছে কালকে। আর এই ইলাস্ট্রিয়াস অডিয়েন্স আমার সঙ্গে যে বসে আছেন ওনাকে দেখেও খুবই ভালো লাগছে। তো শুভ সন্ধ্যা সবাইকে, থ্যাংক ইউ। আমরা আবৃত্তি শুনবো নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। এনআরবিকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ উদ্যোগ নেবার জন্য। আমি দুটো ছোট ছোট কবিতা আবৃত্তি করব। প্রথমে একই কবির কবিতা, তানভীর মোকাম্মেলের কবিতা। প্রথমে পড়ছি পরিচয়। হ্যাঁ মেজর, আমি বাঙালি। আমার পূর্বপুরুষেরা কুঞ্জু ও দ্রাবিড় ছিলেন। আর্য তো নই, তাই উচ্চতা মাঝারি। এদেশের এঁটেল মাটির মতো কিছুটা কালচে দেহ। যখন লাঙল ধরি মাঠে, বোঝা যায় না ভেদ কোথায় মাটি আর কোথায় মাটির শেষ। আমার পিতামহের পিতামহ শূদ্র ছিলেন, আর মাতামহ যিনি মেঘনায় ধরতেন মাছ, এক বেদিন নারীকে নিকাহ করেছিলেন। আর আমার পিতামহের ভাই ঝুটি বেঁধে মাথায় ঘর ছাড়া বাউল। কোন ধর্মেই অস্ত্র ছিল না তার, কেবল একতারার ধর্ম ছাড়া। আমাদের বংশে এসব রক্ত দোষ ছিল। এছাড়া সংস্পর্শ দোষও কিছু আছে। যেমন মধুমতির পাড়ে আমাদের গায়ে কিছু কাফিরদের বাস। ঈদ বকরিদে ওরা আসে আমাদের ঘরে, আর পুজো পার্বণে আমরা ওদের উঠোনে জ্বালাই বাতি। কখনো বা আশ্বিনের সন্ধ্যায় দুর্গা প্রতিমার সামনে নেচে ফেলি এক চক্কর আরতি। আর আমার পিতা হেমন্তের শিশির ভেজা ঘাসে পৌরাণিক যাত্রা দেখতে ভালোবাসতেন। বেহুলার বেদনায় আজও কেঁদে উঠে আমাদের মন। বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক, টেম্পল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। শুভ সন্ধ্যা। আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই এর জন্য যে রূপা এবং শ্যামলকে আমি চিনি অনেক বছর থেকে। তাদের এই প্রচেষ্টা, তাদের একটা অনগোয়িং কাজের ফসল। সভায় আমার সম্মানিত সুধীবৃন্দ, এটা কেন হচ্ছে আজকের অনুষ্ঠান? শামীম বলেছে যে প্রবাসে যারা সাহিত্য এবং সংস্কৃতি করেন, কিছুক্ষণ আগে একজন বক্তা তাদের মনের উচ্ছ্বাস, দুঃখ, ভালোবাসা বলে গেলেন। তাদের বলার কোনো প্ল্যাটফর্ম ছিল না। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ বাংলাদেশি বা বাঙালি যারা বাইরে যান, তারা দেশের জন্য অনুভব করেন অনেকে অনেক ট্যালেন্টেড, অনেক কিছু লিখেন, লিখতে পারেন, করছেন।
নিউ ইয়র্কে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, ফিলাডেলফিয়াতে ইভেন আমেরিকান স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 10টা স্কুলে, আগে এটা ছিল না। তারা করছে, প্রবাসীরা, প্রবাসী বলি বা বিশ্ব বাঙালি বলি, তারা কিন্তু ওখানে যাওয়ার পরে এসব করছেন এবং প্রচুর অনুষ্ঠান হচ্ছে। প্রজন্মরা যদিও পিছিয়ে আসছে সেটা আরেকটা ব্যাপার, কিন্তু এই গোষ্ঠীর সাথে বাংলাদেশে যারা সংস্কৃতি মনা যারা এসব কাজ করেন তাদের যোগাযোগটা অনেকটা নাই, কয়েকজন ছাড়া। তো এই যে একটা সম্মেলন শুরু করলো, এই সম্মেলনের উদ্দেশ্য যেটা, আমি তাকে সাধুবাদ জানার জন্য যে 95-এ যখন শামীমা রূপা এনআরবি নন রেসিডেন্স বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশে মেশার জন্য যে আন্দোলন শুরু করছিল, অনেক ছিলাম, নবীভাই ছিল তার সাথে, বেশি মানুষ ছিলেন না তখন, কিন্তু বড় অনুষ্ঠান হচ্ছিল। এই যে একটা সুযোগ, অনেক পৃথিবীতে অনেক দেশে প্রবাসীরা দেশ করার কাজে নিযুক্ত হন, তাদেরকে অনেক জায়গায় ওয়েলকাম করা হয়। আমাদের দেশে ওয়েলকাম করার সিস্টেম এখন হয়নি, আমরা যা করে গায়ে জোরেই করি। এই যে সংস্কৃতি এবং সাহিত্য সম্মেলন বা আরো সব আয়োজন হচ্ছে, আজকে এখানে একজন সেক্রেটারি আছেন, সরকারের প্রতিনিধি। তো আমরা মনে হয় না যে বাইরে আমাদের কিছু প্রয়োজন আছে, আমরাই প্রবাসীদের আছেন আমেরিকা, লন্ডন, প্যারিসে, তাদেরই করা উচিত। কিন্তু দেশের সাথে সংযোগ করার যে ব্যবস্থা, এটা যদি করা যায় সব ক্ষেত্রে, সাহিত্য সংস্কৃতি, আমি চিকিৎসক, আমি ফিলাডেলফিয়া টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন এবং কিডনি স্পেশালিস্ট, 1980 সালে গিয়েছিলাম। আমার বাড়ির বেসমেন্টে ফিলাডেলফিয়াতে প্রথম 21শে ফেব্রুয়ারি হলো। এরকম অনেক গল্প আছে আমরা কি করেছি, আপনারা অনেকে জানেন না যে আজকে যে আমি আজকে আপনারা এখানে আসছেন সম্মেলন এটা করেছি, আমি বিশ্বাস করবো এই সম্মেলনটা এমনভাবে হলো যারা বাইরে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের একটা মেল বন্ধন এখানেই হবে। এই সময় তারা আসেন, এই সময় একটা প্ল্যাটফর্ম দেওয়া। আর আপনারা আমন্ত্রিত, আমরা একটু আগে আমি আসলাম, সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব করতে হবে, নিউ ইয়র্ক প্রথম চলচ্চিত্র উৎসব। তার আগে আমরা হাসান রাজা করেছি, আমরা লালন শাহ করেছি, আমরা রবীন্দ্র উৎসব করেছি, নজরুল সম্মেলন করি, আস্তে আস্তে বাড়ছি। কিন্তু আপনারা আমন্ত্রিত, কিন্তু এই যে মিলানোটা অনেক আমাদের এনরিচমেন্ট হবে, আমরা শিখবো, আপনারা দেখবেন আমরা কি করছি। কাজী নজরুল ইসলাম কেউ চিনতো না, আমরা নজরুল সম্মেলন করি, আমরা 1990 থেকে আমি ভাইস চেয়ারম্যান, এখন 4টা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে পড়ানো হয়। আমাদের যে ঐতিহ্য আছে, আমরা যদি জানাতে পারি আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল ইসলাম, আমাদের বাউল সঙ্গীত, আমাদের ঐতিহ্য, তাহলে কিন্তু আমরাও গর্বিত হব এবং আমাদের সন্তানরা তখনই আসবে যখন দেখবে যে আমাদের গর্বিত একটা স্থান আছে। তো আমি মনে করি যে আজকের যে সম্মেলনের শুরু, সেটার মধ্যে দিয়ে আমরা এই মেলবন্ধনটা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং শামীম রূপাকে আমি কিভাবে ধন্যবাদ দিব, এনআরবিদের জন্য ওরাই একচেটিয়া প্রোডাক্টিভ জিনিস একটা করেই যাচ্ছে, আমাদের আরো বেশি ওদের সহায়তা করা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন সাংবাদিক রোকেয়া হায়দার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, শুভকামনা। এনআরবি পিওবি আয়োজিত বাংলাদেশে প্রবাসীদের জন্য বিশেষ করে এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। সাহিত্য সংস্কৃতির বহু সম্মেলনে ঘুরেছি, 4 দশকেরও বেশি। তবে আমি নিজেকে বাঙালি বলে পরিচয় দিই। প্রবাসী, অনাবাসী, বাংলাদেশি আমি সবচেয়ে বেশি। সর্বাগ্রে আমি বাঙালি, বাংলাদেশি, এটাই আমার গর্ব। প্রবাসী আমি বটেই, তবে একটি কথা আমি বলি, আমার পেশাটি এমন ছিল বা এমন আছে যে আমি যেখানেই গিয়েছি, যে দেশেই গিয়েছি, প্রথম কারোর সঙ্গে দেখা হলেই কাজে কর্মে পেশার বাইরে হঠাৎ করেই যদি পথ চলতে গিয়ে কোনো বাঙালির সাথে দেখা হতো, প্রশ্নটি ছিল
রোকেয়াপা কেমন আছেন, দেশের খবর কি? তার মানে দেশের বাইরে আমি কখনো যাইনি, দেশের খবর নিয়েই বাইরে গিয়েছি, আর সেই দেশের খবরের মাঝেই আমি লালিত হয়েছি। আমার জন্ম, বেড়ে ওঠা বাংলার সীমানায়। সেই ভৌগোলিক সীমানা আমি কখনো পেরিয়ে যেতে পারিনি, পেরিয়ে যাব না। আমার আজকে খুব ভালো লাগছে, যেখানে মঞ্চে যারা রয়েছেন সবাই আমার সুপরিচিত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। রামেন্দ্র আছেন, আমি তাকে সামনে পেয়েই বলছি, আমি যখন খবর পড়া শুরু করি সেই 70-এর দশকে, তখন রামেন্দ্র মজুমদার, কাফি খান, সরকার কবির উদ্দিন, তাজুল ইসলাম, সিরাজুল মজিদ মামুন, আপনারা নামগুলো শুনলেন তো? কোন মহিলার প্রাচীর ছিল না, এবং সেই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে এগিয়ে আসতে হয়েছিল আমাকে। খুব একটা সহজ সাধ্য হয়েছিল এই জন্যই যে প্রত্যেকেই শ্রদ্ধা ভরে, স্নেহ ভরে আমাকে সাদরে গ্রহণ করেছিলেন। রামেন্দ্র দা, ধন্যবাদ। নানান ধরনের বাংলায় মাটিতে যা কিছু হচ্ছে সেই বাংলার সম্ভার নিয়েই আমরা ধারণ করে আছি ছোট্ট বাংলাদেশকে সুদূর প্রবাসে। আজ যে তারুণ্যের পরিচয় আমি পেয়েছি, আমাদের পরের জন্ম, তারপর তৃতীয় প্রজন্ম, সেই দুর্বার তরুণদের আমি বলছি, সবাই মনে রাখবে সর্বাগ্রে আমরা বাঙালি, এবং বাংলার গৌরব কিন্তু আজকে দেশে দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অবস্থানে রয়েছে, তাকে আরো এগিয়ে যেতে হবে বাংলার দুর্বার তরুণদের। ধন্যবাদ। বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি অধ্যাপক ডক্টর সুচরিতা বন্দ্যোপাধ্যায়, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সুধীজন এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রিয়জন, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এখানে এসে আমি খুবই অভিভূত। এটা একটা নতুন ভাবনা যে যারা দেশ ছেড়ে বাইরে আছেন কিন্তু দেশকে বুকে লালন করে আছেন, তাদের সৃষ্টিকে একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া, এবং সেই আয়োজনটাও হলো এমন সময় যে সময়ে তারা আসেন 21-এর এই বইমেলা, তারা আসেন, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো যোগাযোগ তৈরি হয়, কিন্তু একটা সামূহিকভাবে যোগাযোগ তৈরি করার যে প্রচেষ্টা আপনারা করেছেন, আর সেই প্রচেষ্টায় ভারত থেকে আমি যখন আসি এবং এখানে এসে পড়েন আমার প্রিয় মাস্টারমশাই দাস পবিত্র সরকার মহাশয়, তখন সবটা মিলে যেন রাত্রির যে ভাড়ার সেটা উপচে পড়ে। 3টে প্রজন্ম, 4টে প্রজন্ম বাইরে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। আজকে সারা বিশ্বে 36 কোটি বাঙালি আছেন যারা বাংলায় কথা বলছেন, তবুও আমরা অনেক সময় নতুন প্রজন্মে যাদের দেখছি, তারা বাংলা ভাষাকে অনেক সময় রোমানে লিখছে, রোমানে পড়ছে। তবু চেষ্টাটা যদি হয়, যেভাবেই হোক, বাংলা সাহিত্য যদি রোমানে লিখেও পড়তে হয়, পড়ে নিতে পারা যায়, তাহলে ভালো কাজ তো। আর এই যে এত বাংলা বই প্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই পাঠক আছেন বলে প্রকাশিত হচ্ছে, এত বাংলায় সংস্কৃতির কাজ হচ্ছে, নিশ্চয়ই তার উপভোক্তা সমাজ আছে বলে হচ্ছে। তাই এই প্রচেষ্টাকে আমি আমার দেশ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং অনেক কিছু শিখে যাচ্ছি, এই ভাবনাটাকে নিয়ে যাচ্ছি।
আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিনীত অনুরোধ করছি অধ্যাপক পবিত্র সরকার, সাবেক উপাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। অধ্যাপক পবিত্র সরকার। আমরা পশ্চিমবঙ্গের লোকেরা বসে বসে ভাবি বাঙালি হিসেবে যে আমরা গল্প করি তার অনেকটা বড় অংশ বাংলাদেশের তৈরি করা, শেখ মুজিবুর রহমান তৈরি করা। আমি নিজে জন্মেছিলাম এই বাংলায়। এই ঢাকা থেকে সাভার যেতে ডান দিকে একটা গ্রাম পড়ে বলিয়ারপুর বলে, সেই গ্রামে আমার জন্ম 1937 সালে। তারপরে আমি দত্তক পুত্র, পোষ্যপুত্র হয়ে চলে যাই আরেকটু এগিয়ে নয়ারহাট বলে একটা জায়গা আছে তোর ওপারে। সেই গ্রামটা আগের নাম ছিল 50 আর ইসলামপুর, হিন্দু আর মুসলমান দুটি পাশাপাশি গ্রাম প্রধান। আর ধামরাই একটু দূরে ছিল, কিন্তু এখন ধামরাই এসে আমাদের গ্রামগুলোকে গ্রাস করে নিয়েছে। 50 আর ইসলামপুর গ্রামের কথা আমি এই কারণে বলছি যে 50 গ্রামটা হিন্দু প্রধান ছিল আর ইসলামপুর ছিল মুসলমান প্রধান, কিন্তু আমাদের মধ্যে ওই চাচা নানা এই সম্পর্ক ছিল। এবং ইসলামপুর গ্রামের মোড়ল যিনি ছিলেন কটুনি ব্যাপারী, সেই কটুনি ব্যাপারীর 5 বছরের ছেলে রহমান, তার সঙ্গে আমাদের গ্রামের মোড়ল আমার বাবা, তার 5 বছরের ছেলে এই পোষ্যপুত্র, তাদের দোস্তালি পাতানো হয়েছিল। দোস্তালি পাতানোটা আপনারা জানেন কিনা আমি জানি না। যে এই দুই বালককে একদিন সাজিয়ে গুছিয়ে পালকিতে চড়িয়ে 10খানা গ্রাম বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোরানো হলো আর ঘোষণা করা হলো যে এরা এখন থেকে আজীবন বন্ধু। সে এখনো বেঁচে আছে। আমি কখনো কখনো এলে তার সঙ্গে দেখা করে আসি, হজ টজ করে এসেছে রহমান। তো এই হচ্ছে ছেলেবেলার বৃত্তান্ত। তারপর তো দেশভাগ হলো, আমাদের চলে গেলাম। আমাদের গ্রামে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু একটা হাওয়া উঠেছিল। ওখান থেকে যেমন মুসলমানেরা চলে এলেন, আমরাও তো গেলাম। গিয়ে ইতিহাস আলাদা হয়ে গেল, কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকেই ছিলেন। আমার নিজের যে যমজ বোন, সেও এই 2018 পর্যন্ত ছিল, এখানে ছিল, মানিকগঞ্জের কাছে বেঁচে ছিল। তো বাংলাদেশ আমাকে ছাড়েননি, বাংলাদেশ আমাকে ছাড়েনি, নানাভাবে আমার উপর দাবি করেছে এবং আমি সেই দাবি পূরণ করে কৃতার্থ হয়েছি। জন্মভূমির ঋণ কখনো শোধ হয় না, কিন্তু এই বাংলা দেশে এসে বাংলা একাডেমির সঙ্গে একসঙ্গে কাজ করে একটা প্রমিত বাংলা ব্যাকরণ আমরা তৈরি করেছিলাম। অধ্যাপক রফিকুল ইসলাম আমার প্রয়াত বন্ধু এবং আমি ছিলাম যুক্ত সম্পাদক। সেই বাংলা ভাষার প্রথম খাঁটি বাংলা ভাষার চলিত ভাষার ব্যাকরণ, এটা এখনো আদল হয়ে আছে, এখনো তার অনুকরণ খুব একটা হয়। তারপর থেকে একটা আমার যাতায়াতের একটা বিস্ফোরণ ঘটেছে। আমি প্রায় বছরে কতবার, কখনো 10 বারও আসি, কখনো 4 বার আসি, এমন হয়েছে। গত নভেম্বর মাসে আমি যেদিন কলকাতায় ফিরেছি তার পরের দিনই আবার বাংলাদেশে এসেছি। এইরকম ঘটনা ঘটেছে। বয়স হয়েছে, 87 বছর শেষ হবে শিগগির। কিন্তু আমি এক পায়ে খাড়া থাকি বাংলাদেশের ডাক এলে। আর আমি আমার নদীটাকে মনে রাখি, আমার গ্রামের যে নদী ছিল, নদীর ওপরে যে হাটটা ছিল, এই ছবিটা আমার সবসময় মনে থাকে। এনআরবি এবং পিবিও বাংলাদেশ নামে একটি আশ্চর্য সংগঠন, তারা ঠিক করেছিলেন আমাকে ডাকবে, আমাকে তাদের কর্মকাণ্ডের সঙ্গে স্বীকার করবেন। এটাতে আমি আমার জীবনে একটা শ্রেষ্ঠ পুরস্কার পেলাম।
তাদের কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারি না, কিন্তু একটা কথা তাদের বলবো, একটা প্রস্তাব, সেটা হলো যে শুধু সাহিত্য সংস্কৃতি মানে কিন্তু শুধু সাহিত্য, নাচ, গান, বাজনা, শিল্প এটা নয়, সবই মানুষের সংস্কৃতি, সবই মানুষ যা কিছু সৃষ্টি করে সবই সংস্কৃতি। ফলে তারা শিল্পী সাহিত্যিকদের জীবনী প্রকাশ করছেন বা অনলাইনে রাখছেন। আমি বলবো অন্যান্য যেসব বাঙালি, বাংলাদেশের বাঙালি বিদেশে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন, তাদেরও জীবন কথা আমাদের বাঙালি ছেলেমেয়েদের জন্য যেন আনে। আমি এইরকম একজন বাঙালির সঙ্গে কিছুদিন কাজ করতে পেরেছিলাম, আপনাদের এই বইটিতে তার ছবি আছে, ফজলুর রহমান খান, এফআর খান। শিকাগোতে আমি যখন থাকি তখন বাংলাদেশের যুদ্ধ সবে আরম্ভ হয়েছে। আমরা কয়েকজন ভারতীয় বাঙালি ফজলুর রহমান খানের নেতৃত্বে আমরা কিছু কাজ করেছিলাম, যে কারণে আমার আরেকটা গৌরবের কথা যে বাংলাদেশ সরকার আমাকে মুক্তিযুদ্ধের বন্ধুর সম্মান দিয়েছে। এই ফজলুর রহমান খান আশ্চর্য মানুষ, আমি এরকম মানুষ দেখিনি। আমেরিকায় 3 বার কনস্ট্রাকশন ম্যান অফ দ্য ইয়ার হয়েছে, 3 বার পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রের পুরস্কার পেয়েছে। এরকম স্থপতি সারা দেশ বিদেশে কোথাও এয়ারপোর্ট তৈরি করেছেন। এখন একসময় পৃথিবীর যেটা সবচেয়ে উঁচু বাড়ি ছিল সিয়ার্স টাওয়ার শিকাগো শহরে, যে শিকাগো শহরেই আমরা একসঙ্গে ছিল, সেটা তিনি তৈরি করছেন। এই কথা তো মানুষের জানা উচিত, বাঙালি ছেলে মেয়েদের জানা উচিত। তারা যখন লক্ষ্য করবে জীবনে কি হতে চায়, তখন ফজলুর রহমান খানের মতো একজন, এফআর খানের মতো একজন মানুষ তাদের চোখের সামনে থাকুক। ফলে আমি চাই যে এনআরবি এবং পিবিও এই প্রতিষ্ঠান সমস্ত বাংলাদেশি বাঙালি যারা একেবারে উঁচু শিখর স্পর্শ করেছেন, তাদের কথাও বাঙালি ছেলে মেয়েদের সামনে আনুক। এই কথা বলে আমি পিবিও এবং এনআরবি এই সংগঠনের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি ডক্টর নুরুন নবী, লেখক, মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানী ব্যক্তিবর্গ এবং সুধী মণ্ডলী, রূপা এবং শামীমকে আমি চিনি অনেক দিন যাবত। ওরা যখন নিউ ইয়র্কে ছিল তাদের সাথে একসাথে অনেক কাজ করেছি এবং তারা আমেরিকাতে সুখে শান্তিতে ছিল, সেগুলো বিসর্জন দিয়ে বাংলাদেশে এসে তারা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করে। আমি সেগুলোতে সমর্থন করেছি। শামীম উল্লেখ করেছে আমার অনেকগুলো বই সে প্রকাশ করেছে, সেখান থেকেই আপনারা বুঝতে পারেন যে আমি, রূপা, শামীম এবং আমরা একসাথে অনেক কাজ করি। তো এই যে আজকের যে অনুষ্ঠানটা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আগের বক্তারা বলেছেন, এর গুরুত্ব আমি রিপিট করতে চাই না, কিন্তু প্রবাসে বাঙালিদের যে অর্জন সেগুলো শেয়ার করার দরকার। আমার মনে হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা হবে এবং আমরা যারা প্রবাসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি তাদের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে। প্রবাসে যারা আছে বাংলাদেশে সাথে তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে, গাঢ় হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি আজকের বিশেষ অতিথি খলিল আহমদ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের আয়োজনে সম্মানিত সভাপতি, উদ্বোধক হিসেবে রয়েছেন ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। মঞ্চে দেশ বিদেশের গুণীজন,
এবং আপনারা যারা শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এনআরবি যে কাজটি করা হচ্ছে এটি খুব প্রশংসনীয় কাজ এবং তাদের যে ধৈর্য সেটাই আমাকে বেশি অভিভূত করছে। যে উদ্যোগটি আপনারা নিয়েছেন এটি খুব চমৎকার কাজ, যে বাংলাদেশের বিভিন্ন প্রবাসী যারা তাদের যে স্কলার যারা রয়েছে তাদের থেকে তাদের সৃজনশীল বিষয়গুলোকে একত্রিত করা অত্যন্ত ভালো একটা কাজ, মহৎ কাজ। এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন বাংলা সাহিত্যের সুনাম বিদেশের জন্য বৃদ্ধি করা যায়, যে উদ্যোগটা আপনারা নিয়েছেন ভালো লাগে। ব্যক্তি উদ্যোগে করছে, আমরা এখানে সহযোগিতা করছি না সরকার, কিন্তু আমাদেরও সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে কিছুদিন আগেও আমার মনে হয়েছিল যে বাংলাদেশের কালচারাল সেন্টার কেন দেশের বাইরে থাকবে। আমার কিছুদিন আগেও এটা মনে হয়েছিল এবং একটা আইনও আমার সামনে এসেছিল। সেই আইনের আমি যখন পর্যালোচনা হয় আমি ওই অংশটুকু কেটে দিয়েছিলাম, কিন্তু এখন সুযোগ আছে। স্যার এখানে, আমাদের নাসির স্যার এখানে আছেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আমাদের শিল্পকলার যে আইন, এই আইনটি অনেক পুরানো আইন, এটি সংশোধন হবে। সেখানে কিন্তু লিয়াকত আলী লাকী যিনি মহাপরিচালক, তার অনেক স্বপ্ন যে বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চ শিল্পকলা এটা বিদেশে হবে। আমার মনে হয় এটি স্যার ভালো একটা প্রস্তাব। এটি আপনি স্যার চিন্তা ভাবনা করতে পারেন যে বাংলাদেশ শিল্পকলার ব্রাঞ্চ যদি আমরা দেশের বাইরে করতে পারি, যেটি বলা হচ্ছে, তাই না? আপনারা তো এটি চাচ্ছেন, এটি যদি করা যায় এটা নিশ্চয়ই একসময় আমাদের যে শিল্পের যে বিকাশ এবং এক্সচেঞ্জ যেটা আমরা বলি সেটা কিন্তু খুব ভালোভাবে হবে। যারা আপনারা ভারত থেকে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সাংস্কৃতিক সচিব উনি বলেছেন এবং কামাল নাসির ভাই তো আছেনই। আমরা আসলে যেটা চাইছি যে ফ্রেঞ্চ কালচার সেন্টার, ইন্ডিয়ান কালচার সেন্টার, এই রকমের কালচার সেন্টার আমরা চাইছি। আমরা শিল্পকলা একাডেমির ব্রাঞ্চ চাইছি না, কারণ শিল্পকলা একাডেমির যে ব্রাঞ্চ সেটি ঢাকায় হয়তো বা তাদের ভূমিকা আছে, কিন্তু তারা দেশেই কতটা যথার্থ ভূমিকা রাখতে পারছে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের। এমবেসিগুলোতেও কিন্তু এইরকম কোনো উইংস সেই অর্থে নাই। তারা কিছু দিবস উদযাপন করেন, কিন্তু সেখানে যে সমস্ত মানুষ বসবাস করেন, আমাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে সহায়তা করা এবং সেখানকার মূল ধারার সাথে সেই কাজগুলোকে সম্পৃক্ত করে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই যেটি আমরা অর্জন করেছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের সংস্কৃতির প্রসার করা, এই জায়গাটিতে আসলে ইফেক্টিভ কোনো রোল আসলে এমবেসিরও নেই। আপনাদের অনেকেরই জানা নাই বলে আরও দু একটা বিষয় বলছি যে scholarsbangladesh.com 20 বছর আগের এই প্রতিষ্ঠানটিও আমাদের, যেটির প্রতিষ্ঠাতা আমি, যেখানে 36,000 এনআরবি প্রফেশনালের বায়োগ্রাফি রয়েছে, যারা একসময় এই দেশ থেকে উচ্চশিক্ষার জন্য গিয়েছিল, নিজেদেরকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 36,000 মানুষের বায়োগ্রাফি রয়েছে, যেটি গভর্নমেন্ট চাইলে পরে তাদেরকে দেশের উন্নয়নে কাজ করতে পারেন। আমরা ডক্টরদের কনফারেন্সের সাথে যুক্ত করি, আমরা প্রফেশনালদের কনফারেন্সের সাথে যুক্ত করি, শ্রমজীবী মানুষদের নিয়ে আমরা কনফারেন্স করেছি। করার মধ্যে একটি প্রবাসী দিবস আমরা 20 বছরে পেয়েছি। আমরা দাবি উত্থাপন করেছিলাম এনআরবিদের জন্য ব্যাংক, একটি ব্যাংক চেয়েছিলাম, 3টি ব্যাংক দেওয়া হয়েছে। আমি মনে করি সেই 3টি ব্যাংক প্রপার লোকজনের হাতে নাই, কারণ ওই ব্যাংকগুলোতে এনআরবিদের জন্য কোনো প্রোডাক্ট নাই, সেটি লোকাল ব্যাংকগুলোর মতোই পারফর্ম করছে, অর্থাৎ রেমিটেন্সে তাদের কোনো রোল নাই। সেটিও আমি মনে করি যে যথার্থ হয়নি। আমরা জনতা ব্যাংক এনআরবি ব্রাঞ্চ করেছিলাম, যেটা খানিকটা কাজ করছে, সেখানে এনআরবি ছাড়া ওই ব্রাঞ্চে আর কেউ অ্যাকাউন্ট করতে পারে না। অতএব সেখানে এনআরবিদের জন্য প্রোডাক্ট আছে, সেখানে রেমিটেন্সে তাদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আরেকটি আমার কনসেপ্ট হয়েছিল প্রবাসী কল্যাণ ব্যাংক, সেটিও কোনো এফেক্টিভ রোল প্লে করছে না। আমাদের দেশে যেটা হয়, যে কনসেপ্টটি যার থাকে সেখানে তার সম্পৃক্ততার কোনো সুযোগই থাকে না, যার ফলে যাদের কনসেপ্ট নয় তারা সেখানে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না। এই 3টি ব্যাংক যদি প্রপারলি কাজ করতো তাহলে এনআরবিদের জন্য তারাই একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারত। আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে
20 ইয়ার্স এই কাজ করবার কথা নয়। আজকের এই 3 দিনের সম্মেলনে আমার ব্যক্তিগত অর্থেই এই উদ্যোগ নেওয়া। আমি এবং আমার স্ত্রী IBM কর্পোরেশনে কাজ করতাম। 2005-এ স্থায়ীভাবে বাংলাদেশে এসেছি। 20 ইয়ার্স বাংলাদেশেই আছি, কাজ করছি এই বিষয়গুলো নিয়ে। আমি মনে করি যে এই জায়গাগুলোতে সরকারের এগিয়ে আসা উচিত এবং তারা যদি দায়িত্ব নেয় তাহলে এনআরবিদেরকে সম্পৃক্ত করার যে বিষয়গুলো রয়েছে দেশের ডেভেলপমেন্টে সেই কাজগুলো অত্যন্ত সহজ হয়ে যায়। সবশেষে আমাদের প্রিয় রবীন্দ্রদা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন, তিনি আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তৃতা দিবেন সভাপতি হিসেবে। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজন, সমাগত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। গতকাল আমরা 21শে ফেব্রুয়ারি পালন করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা নিবেদন করছি ভাষা আন্দোলনের বীর শহীদদের এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা আত্ম উৎসর্গ করেছেন তাদের সবাইকে। এই প্রথম NRB PBO যে সম্মেলন, সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন, তা অনেক বড় মাপে আয়োজিত হচ্ছে দেখে আমি খুব অবাকই হয়েছি যে এতটা। তবে শামীম এবং রূপার কর্মদক্ষতা সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে অবহিত আছি, সুতরাং ওরা ইচ্ছা করলে অনেক কিছু ঘটাতে পারে। আপনারা বিদেশে যারা বাংলা ভাষায় লেখালেখি করেন তারা প্রত্যেকে যে কথাটা বলেছেন যে তারা প্রত্যেকে হৃদয়ে লালন করেন এক টুকরো বাংলাদেশ। আসলে যেখানেই বিদেশে যান তারা বাংলাদেশের কথা বলতে পারেন না, সেটা একজন সাধারণ কর্মী থেকে শুরু করে লেখক বিজ্ঞানী যেই হন না কেন সেরকম। প্রতি সপ্তাহে নিউ ইয়র্কের বাঙালি পত্রিকাটা, সাপ্তাহিক বাঙালি পত্রিকাটা পড়ি, সেখানে দেখি যে একটু আগে এখানে মাজার ছিলেন, তারা প্রতি শনিবার বোধহয় একটা আড্ডা করেন, সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করেন। আর আজকে এখানে সম্মাননা দেওয়া হলো যে যারা বাংলাদেশের বাইরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পরশুদিন দেওয়া হবে। সুতরাং এইখানে আমার মনে হয় যে বাংলাদেশের লেখক, শিল্পী, সাহিত্যিকদেরকেও আরো বেশি যুক্ত করা উচিত এই ধরনের 3 দিন 4 দিনের অনুষ্ঠানে, যাতে করে সবার মধ্যে একটা মেলবন্ধন হতে পারে। এবং আশা করব যে ভবিষ্যতে শামীম যে কথাগুলো বললেন এবং তারা যে কত কাজ করেন, এবং সবচেয়ে ভালো লেগেছে আজকে যে স্মারকটা এরা উপহার দিয়েছেন, একবারে খুবই মূল্যবান এবং বাড়িতে রাখার মতো একটি স্মারক। অন্যান্য ক্ষেত্রে তো লম্বা লম্বা যে জিনিস দেওয়া হয় এগুলো আবার কোথায় ফেলবো তার জায়গা পাওয়া যায় না, কিন্তু এটি আমাদের মূল্যবান একটা সংগ্রহ হবে বলে আমি এই প্রথম NRB PBO সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা আশা করব এই উদ্যোগ তারা অব্যাহত রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘক্ষণ আপনারা এই আলোচনা শুনেছেন এবং সবশেষে আমি বলবো এই যে অনুষ্ঠান শুরুর আগে নারায়ণগঞ্জের এই যে ছোট ছোট শিশু কিশোররা যে গান গাইলো, এত চমৎকার এবং ওয়েল রিহার্স, একেবারে কোনো ভ্রান্তি নেই। এবং ছোট্ট একটি বাচ্চা ছেলে, সব মুখস্থ, কোনো কিছু টেলিফোনও দেখতে হয় না, কাগজও দেখতে হয় না। আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানে। আশা করি সঙ্গেই থাকবেন। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতে ধরে বহুদূর
মানুষ কবিতা গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপনে দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ খেয়ে ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো শান্তি। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফেরিয়া চলে। দিনের রাত্রি বুক ভরে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ভিখারি কয় ওই মন্দির পূজারীর, হয় দেবতা তোমার নয়। মসজিদ কালসের নিয়াছিল, অঢের কস্তুরটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব এসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা চুমর গোফাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহে না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেয়, কস্তুরটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু। আমার ক্ষুধার অন্নটা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দিয়া দ্বার। খোদার ঘরে কে পাট লাগায়, কে দেয় সেখানে তালা। সন্তানের খোলা রবি জ্বালা করি শাবল জ্বালা। ভজনালয় তোমার মিনারে ছড়িয়া ভণ্ড, কার স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা নিল ধর্ম কেতাব সেই মানুষের মেরে পুজিছ গ্রন্থ ভণ্ডের দল। কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদের এরা পিতা পিতামহ। এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। এসো না বন্ধু আমার, আমি সে কত অতল অসীম, আমি কি জানি। কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈসা। কে পায় কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দকে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটিরে বাসে। জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসছে সে এরই ঘরে। ওকে চণ্ডা চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব। ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। কাল তুমি তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা,
ও এলাকা হারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষরূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তাকে চিনি। তোমার ভোগের রাস পায় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতার খেলায়। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরালো, দু চোখে স্বার্থ ভুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে, তোমার মৃত্যু পান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু, ফেলেছে তোমারে মৃত্যু বিমরি টানি। ধন্যবাদ। আগামী 2 দিনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এই বাংলাদেশের সন্তান তুমি, বাংলা তোমার ঘর, তোমার তোর পরবাসী বুক জুড়ে বাংলাদেশী অন্তর। এখানে ছড়ানো তোমার স্বর্ণালী কৈশোর, এ বাঁধনে জুড়ে থেকো জীবন ভর।